আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এইচএসসি 26 ব্যাচের ফিজিক্স লাইভ ক্লাসে। সো আমরা আজকে দেখব আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 ভেক্টর। এই ভেক্টর চ্যাপ্টারের লেকচার 9, ভেক্টর চ্যাপ্টারে লেকচার 9। সো তোমরা যারা অলরেডি লাইভে জয়েন করেছো আমাদের আজকের ক্লাসটা একটু গ্রুপে দিয়ে দাও, সেই সাথে তোমাদের সাথে প্রতিদিন যারা ক্লাস করে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমরা আমাদের আজকের ক্লাসটা একটু গ্রুপে শেয়ার করে দিই যেন সবাই ক্লাসে জয়েন করতে পারে। সবাই ক্লাসে জয়েন করলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। আজকে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্রের কিছু স্পেশাল কেস দেখব, তারপর কিছু এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস আমরা আজকে করব। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের এর আগে ভেক্টরের উপর টোটাল 8টা ক্লাস নিয়েছি, আজকে কিন্তু লেকচার 9। সো বুঝতেই পারছো লেকচার 9। সো আমরা এর আগে সামান্তরিক সূত্রের উপর ক্লাস নিয়েছিলাম, সেটার উপরে প্র্যাকটিসটা আজকে করব। তা আমি প্রথম দিকে একটু রিভিশন দিব আজকের ক্লাসের, তারপর আমরা আজকের ক্লাসের প্র্যাকটিসে যাব। আশা করি বুঝতে কারো প্রবলেম হবে না। ঠিক আছে, আমি একটু আজকের ক্লাসটা শেয়ার করে দিই খুব দ্রুত যেন সবাই ক্লাসে জয়েন করতে পারে। তারপর হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। ঠিক আছে, ওকে ঠিক আছে। আর তোমরা যারা লাইভ অলরেডি জয়েন করছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, তাহলে আমাদের আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2, ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 ভেক্টর, এই ভেক্টর চ্যাপ্টারটা লেকচার 9 দেখবো আমরা আজকে। তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই টেনশনের কোনো কারণ নেই, আগের ক্লাস আমাদের ফিল সায়েন্সের পেজ থেকে ধীরে ধীরে করে নিতে পারবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি একটু আজকের ক্লাসের ব্যাপার একটু দিয়ে দিই। রাইট, ঠিক আছে, শেয়ার করে দিলাম যেন স্টুডেন্টরা চলে আসতে পারে। যেহেতু ক্লাস শুরু হলো অনেকেই বলতে পারে না ক্লাস শুরু হয়েছে কি না, সেই সুবাদে সবাইকে একটু জানিয়ে দেওয়া। তোমরা যারা অলরেডি লাইভে জয়েন করছো তোমাদের ফ্রেন্ডদেরকে 26 ব্যাচের ফ্রেন্ডদেরকে একটু কমেন্টে মেনশন দিয়ে জানিয়ে দাও যেন পরবর্তীতেও তারা যেন এই ক্লাসের ব্যাপারে জানতে পারে এবং ক্লাসটা করতে পারে। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আর সব কিছু ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। তাহলে আমরা আজকে দেখব আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর লেকচার 9। ওকে, ভেক্টর লেকচার 9। সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? উপরে মনে হয় একটু কম দেখা যাচ্ছে। ওকে, আমি ঠিক করে দিচ্ছি। ওকে, সো তোমরা যারা এখন লাইভে জয়েন করেছো তোমাদের জন্য আরেকবার বলছি, আমরা আজকে ভেক্টরের লেকচার 9 দেখব, সামান্তরিক সূত্রের কিছু প্র্যাকটিস করব এবং সামান্তরিক সূত্রের কিছু সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও, এইচএসসি 26 ব্যাচের যারা আছে তাদেরকে একটু কমেন্টে মেনশন করে জানিয়ে দাও। ওকে ঠিক আছে, তাহলে আশা করি এখন দেখা যাচ্ছে। রাইট, ওকে ঠিক আছে। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। চলো দেখি আমরা একটু ক্লাসে দেখি। ওকে আচ্ছা, সো যে ব্যাপারে ওকে আমরা একটু আমাদের আগের ক্লাসে কি পড়েছিলাম সেই ব্যাপারে একটু রিভিশন দিব। রিভিশন দেওয়ার পর আমরা আমাদের আজকের ক্লাসে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আসো সবার প্রথমে আমরা গত পর্বে পড়েছিলাম সামান্তরিকের পর্ব 1 এবং 2, এবং আজকের পর্বে আমরা দেখব সামান্তরিকের পর্ব 3। তার আগে চলো একটু রিভিশন দিয়ে আসি, যেহেতু আমাদের অনেকেই হয়তো আগের লেকচার করতে পারে নাই, তাই আমরা একটু রিভিশন দিলে যেটা সুবিধা হবে সবার জন্য সেটা হচ্ছে একটু বুঝতে পারবে আমরা বিগত ক্লাসে কি পড়িয়েছিলাম। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে সবার প্রথমে দেখো আমার কাছে ধরো দুটো ভেক্টর রাশি আছে। কি আছে? দুটো ভেক্টর রাশি আমার কাছে আছে। সো দুটো ভেক্টর রাশিকে কিভাবে যোগ বিয়োগ করতে হয় এই ব্যাপারে 5টা পদ্ধতি আছে। একটা ত্রিভুজ সূত্র, একটা বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, সাইন সূত্র এবং লম্বাংশ। এর মধ্যে সামান্তরিক সূত্রটা আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে, সো সামান্তরিক সূত্রটা আসলে কি বলে জানো? সামান্তরিক সূত্রটা বলে একটা বিন্দুতে একই সময়ে দুটো ভেক্টর রাশি যদি কাজ করে ওই দুটো ভেক্টরকে যোগ করে একটা করে ফেলার পদ্ধতি হচ্ছে সামান্তরিক সূত্র। ধরো আমার ফর এক্সাম্পল আমার একটা ভেক্টর রাশি আছে এই বরাবর পি, এই বরাবর একটা ভেক্টর রাশি আছে পি, এবং এই বরাবর একটা ভেক্টর রাশি আছে কিউ। এই দুটো ভেক্টরকে আমরা যোগ করব, যোগ করে একটা করে ফেলবো, যোগফল বা লব্ধি। এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফলটা সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করে, এই বরাবর কাজ করে। সেটা হচ্ছে আমাদের যোগফল ভেক্টর আর বা লব্ধি ভেক্টর আর। আর সেই লব্ধির মান বের করতে হয় কিভাবে দেখো? সেই লব্ধির মান হচ্ছে, আমরা গত ক্লাসে প্রমাণ করে দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই লব্ধির মান হচ্ছে পি স্কয়ার
কিউ স্কয়ার 2pq cos আলফা, 2pq cos আলফা। ঠিক আছে, এটা ছিল আমাদের সামান্তরিকের মানের সূত্র। এরপর আসে এবার সামান্তরিকের দিকের সূত্রটা একটু আমরা দেখি। সামান্তরিকের দিকের সূত্র tan থিটা সমান, আমরা ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে লব্ধি। লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণ নিলাম। ধরো লব্ধির সাথে আমরা পি ভেক্টরের কোণ নিয়েছি, এটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। লব্ধির সাথে যে ভেক্টরটার কোণ নিব সে নিচে সিঙ্গেল বসে যাবে, আর বাকি জন যে থাকবে সে উপরে বসবে সাইনের সাথে, সাইন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর নিচে বসবে কসের সাথে, কস দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণকে যদি আমরা আলফা বলি, তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্রের কোণের সূত্র। সো এই হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া। দেখো তোমরা ঠিকঠাক মতো ধরতে পেরেছো বা আন্দাজ করতে পেরেছো কিনা দেখো। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমাদের এই ছিল দুটো ভেক্টরকে যোগ করে একটি ভেক্টর করে ফেলার পদ্ধতি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো ভেক্টর আছে, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর। তাদেরকে যোগ করে একটা ভেক্টর করে ফেলার পদ্ধতি হচ্ছে লব্ধি। সেই লব্ধির মান হবে এটা, অর্থাৎ দুটো ভেক্টরের যোগফল হবে এটা, এবং যোগফলের দিক হবে এটা। বুঝা গেল? আচ্ছা, ঠিক আছে। এবার চলো আমরা একটু সামনের দিকে যাই, আরেকটু সামনের দিকে যাই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। ওকে, চলো দেখি। আমরা সম্ভবত তোমাদেরকে এই লাস্ট ক্লাসে কিছু স্পেশাল কেস দেখিয়েছিলাম, যে দুটো ভেক্টর একই দিকে হলে কি হবে, দুটো ভেক্টর পরস্পর সমকোণে থাকলে কি হবে, দুটো ভেক্টর যদি বিপরীত দিকে থাকে তাহলে কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। সাথে তোমাদেরকে আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেই বিষয়টা হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী। সবাই একটু লিখো খাতার উপরে, পিথাগোরিয়ান ত্রয়ী, পিথাগোরিয়ান ত্রয়ী। এটা কি জিনিস পিথাগোরিয়ান ত্রয়ী? এটা খুবই চমৎকার একটা জিনিস পিথাগোরিয়ান ত্রয়ী। চলো আমরা একটু এই ব্যাপারটা নিয়ে কথা বলি। ধরো আমার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম। ধর এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের এটা মনে করো থিটা কোণ, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। ওকে, ভালো কথা। আর সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, ওকে। এখন পিথাগোরাস আমাদেরকে কি বলে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি যে আমরা মনে করি একটা লম্বের মান নিলাম, ফর এক্সাম্পল লম্বের একটা মান হচ্ছে 3। মনে করো আমরা একটা ভূমির মান নিলাম, ভূমির মান হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 3 একটা লম্ব, 4 একটা ভূমি, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান আসলে কত স্কোয়ার হচ্ছে? 5 স্কোয়ার হচ্ছে। কারণ আমরা যদি এখানে 5 স্কোয়ার বসাই তাহলে এটা সত্য হচ্ছে, তাহলে আমাদের অতিভুজ আসতেছে 5। তাহলে আমরা এখানে তিনটা সংখ্যা পাচ্ছি, দেখতে পাচ্ছ আমরা এখানে তিনটা সংখ্যা পাচ্ছি, একটা সংখ্যা 3, একটা সংখ্যা 4 আর একটা সংখ্যা 5। আমরা এখানে তিনটা সংখ্যা পাচ্ছি। এই তিনটা সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এই তিনটা সংখ্যার মধ্যে ছোট দুটা সংখ্যার স্কয়ার বড় সংখ্যাটা সমান, ছোট দুটা সংখ্যার স্কয়ার বড়টা সমান, ছোট দুটা সংখ্যার স্কয়ার বড়টা সমান, ছোট দুটা সংখ্যার স্কয়ার বড়টা সমান। অথবা বলতে পারি লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ার অতিভুজের সমান, এবং এটা পিথাগোরাসের সূত্র মেনে চলে। তাহলে এই তিনটা সংখ্যা পিথাগোরাসের সূত্র মেনে চলছে, তাই এটাকে বলা হয় পিথাগোরিয়ান ত্রয়ী। ত্রয়ী মানে তিনজন, ত্রয়ী মানে কি? তিনজন। তাহলে তিনটা সংখ্যা যারা পিথাগোরাসের এই সূত্রটা মেনে চলে তাদেরকে আমরা বলি পিথাগোরিয়ান ত্রয়ী, তাদেরকে আমরা বলি পিথাগোরিয়ান ত্রয়ী। তাহলে এভাবে করে আরও কিছু সংখ্যা আছে যারা পিথাগোরাসের এই সূত্রটা মেনে চলবে। এবং এটার একটা সুবিধা কি দেখো, ধরো পরীক্ষায় কখনো যদি তোমাকে 3 এবং 4 দেওয়া থাকে এবং সমকোণ বলা থাকে, তাহলে অবশ্যই আরেকটা তোমার ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে না। 3, 4 যদি তুমি জানো আরেকটা 5 হবে। কেন? কারণ সমকোণ থাকলে 3, 4, 5 এরা পুরাটা একটা সেট, এটা পুরাটা একটা সেট। তাহলে 3, 4 থাকলে 5। এভাবে এমসিকিউতে বিশেষ করে এটা এমসিকিউতে বেশি হেল্প করে। এমসিকিউতে তুমি যদি দুটো সংখ্যা দেখতে পাও এবং সমকোণ দেখতে পাও, তাহলে তৃতীয় সংখ্যাটা কি হবে মুখস্থ বলে দিতে পারবে পিথাগোরিয়ান ত্রয়ী দিয়ে। এই ধরনের কিছু সংখ্যার সেট আমরা এখন তোমাদেরকে লিখে দেখাবো, তোমরাও আমার সাথে সাথে লিখো। এই ধরনের কিছু সংখ্যার সেট তোমাদেরকে দেখাচ্ছি, পিথাগোরিয়ান ত্রয়ী সংখ্যার সেট। ওকে, আচ্ছা দেখো একটু। ওকে, খেয়াল করো।
ওকে, তাহলে সবার প্রথমে ভালো করে খেয়াল করে এই ধরনের সংখ্যার সেট কী কী আছে। আমরা সব দেখাবো না, সব সময় যেই সংখ্যাগুলো পরীক্ষায় বেশি আসে আমরা ওই ধরনের সেটগুলো তোমাকে দেখাবো। প্রথমে হচ্ছে আমরা এটা কীভাবে বলতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এবং আমরা এখানে ডিভিশনটা করব এভাবে, আমরা এখানে ডিভিশনটা করব কিভাবে দেখো, আমরা এখানে ডিভিশনটা করব এ আর এখানে হচ্ছে বি আর এখানে হচ্ছে সি। ওকে, ভালো কথা। সো ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে √2। তারপর এটা হচ্ছে 1, এরপর √3, এরপর হচ্ছে 2, তারপর 3, 4, এরপর হচ্ছে 5, 6, 8, এরপর 10, এরপরে 5, 12, 13। তোমরা একটু লিখে ফেলো, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, একটু লিখে ফেলো। ওকে, তারপর হচ্ছে 8, 15, 17, এই হচ্ছে আমাদের পিথাগোরিয়ান ত্রয়ী। তাহলে আমরা এখানে খুব বেশি কিছু লিখে নাই, আমরা এখানে টোটাল 6টা সংখ্যার সেট দিয়েছি। 1, 1, √2, 1, √3, 2, 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13 এবং সর্বশেষ 8, 15, 17। আমরা এই সংখ্যাগুলোর সেট এখানে দিয়েছি। তাহলে একটু লক্ষ্য করো, এখানে প্রথম দুইটা সংখ্যার স্কয়ার তৃতীয় সংখ্যাটার স্কোয়ারের সমান, অথবা অন্যভাবে বলা যায় ছোট দুইটা সংখ্যার স্কোয়ার বড়টার সমান। তাহলে এই তিনটা একসাথে পিথাগোরিয়ান ত্রয়ী বলা হবে। এভাবে করে এটা একটা সেট, এটা আরেকটা সেট, এটা আরেকটা সেট, আমরা 6টা সেট এখানে লিখেছি। এই 6টা সেট পরীক্ষায় সবসময় আসে। একজন স্টুডেন্ট যদি এই সেটগুলো মাথায় সেট করতে পারে, তাহলে পরীক্ষার এমসিকিউতে সে যখন দেখবে সমকোণ বলা হচ্ছে এবং দুটো সংখ্যা দেওয়া আছে, তাহলে সে তৃতীয় সংখ্যাটা ইনস্ট্যান্ট বলে দিতে পারবে। যেমন 3, 4 থাকলে 3, 4 থাকলে বাকিটা 5 হবে, 6, 8 থাকলে বাকিটা 10 হবে। একইভাবে 5, 12 থাকলে বাকিটা 13 হবে। একইভাবে 8, 15 থাকলে বাকিটা 17 হবে। একইভাবে উপরে দেখো, একটা বাহুর মান 1, আরেকটা বাহুর মান যদি 1 হয় বাকিটা √2 হবে। এবং এদের সাথে যে কোনো সংখ্যা গুণ করতে পারবে। যেমন দুটা সেম সংখ্যা থাকলে, তাহলে দুটা সেম সংখ্যা থাকলে তাহলে অতিভুজটা হবে √2 গুণ। যেমন মনে করো একটা সংখ্যা আছে p, আরেকটা সংখ্যা আছে p, তাহলে তাদের অতিভুজ হবে √2 × p। মনে করো একটা সংখ্যা আছে 5, আরেকটা সংখ্যা আছে 5, তাহলে অতিভুজটা হবে 5√2। অর্থাৎ যেই সংখ্যা থাকবে সেটার সাথে √2 হয়ে যাবে যদি সমান হয়। যদি কি হয়? যদি সমান হয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি যদি কখনো তোমাকে বলি যে ধরো একটা প্র্যাকটিসের জন্য তোমাকে বললাম, দেখি একটু প্র্যাকটিস করে নিই আমরা এই ব্যাপারটা। প্র্যাকটিসের জন্য তোমাকে বললাম এই একটা সমকোণী ত্রিভুজ, আরও একটা সমকোণী ত্রিভুজ, আরও একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম। তাহলে একটা বাহুর মান দেওয়া আছে 5 আর একটা বাহুর মান দেওয়া আছে 12। তাহলে 5 এবং 12 থাকলে বাকি বাহুটা 13 হবে। সমকোণ হলে আর কি, সমকোণ হতে হবে, এটা একটা কন্ডিশন। সমকোণ না হলে কিন্তু হবে না। অনুরূপভাবে একটা বাহু মনে করো 10 আছে, আরেকটা বাহু মনে করো 10 আছে। আচ্ছা, এটা একটু 10-এর মতো মনে হচ্ছে না, এখানে দিয়ে এটা মনে হচ্ছে 10-এর মতো। এই বাহুটাও 10, এই বাহুটাও 10, তাহলে বাকি বাহুটা হবে 10√2। অর্থাৎ যদি কখনো দেখা যায় সমকোণের ক্ষেত্রে দুইটা বাহু সেম হয়ে যাচ্ছে, তাহলে তাদের অতিভুজটা হবে বা বাকি বাহুটা হবে √2 গুণ। এটাও 10, এটাও 10, 10√2, এটাও 20, এটাও 20, 20√2, এটাও গরু, এটাও গরু, গরু√2, এটাও হাতি, এটাও হাতি, হাতি√2। যদি সমকোণ হয় এবং সেম হয়, এটা হবে সব সময়। এমসিকিউতে তুমি এটা খুব ফাস্ট অ্যান্সার করতে পারবে। অনুরূপভাবে 8, 15 থাকলে বাকিটা 17 হবে। আমাদেরকে এই 6টা সেট ভালো মতো মাথায় রাখতে হবে। 1, 1√2, 1√3, 2, 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13, 8, 15, 17। তোমরা এই সংখ্যার সেটগুলো একটু ভালো মতো মাথায় রাখবে, তাহলে দেখা যাবে মোটামুটি তোমাদের এমসিকিউতে খুব দ্রুত অ্যান্সার করা যাচ্ছে। আমার কথা বোঝা গেল? আচ্ছা, সবাই একটু দ্রুত লিখে ফেলো। ওকে, এইটুকু পর্যন্ত একটু দ্রুত লিখে ফেলো যারা ক্লাস করছো। ওকে, আমরা এরপর সামনের দিকে যাব ধীরে ধীরে। ওকে, আশা করি এইটুকু লেখা শেষ। ওকে, ঠিক আছে।
এবার চলে আসো, এটুকু যদি হয় তাহলে ভালো, আমরা আরেকটু সামনের দিকে যাই। সো পিথাগোরিয়ান থ্রুই ছিল এটা, ওকে ভালো। এরপর আরেকটা বিষয় তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে ধরো খুব ইম্পর্টেন্ট, দেখো ভালো করে। আমাদের অনেক সময় বলা থাকে দুটি ভেক্টরের মান সেম, অর্থাৎ আমার কাছে আমরা জানি, আমরা এটাও সামান্তরিক সূত্রেরই একটা বিষয়। আমরা হেডিংসটা দিচ্ছি, সবাই একটু খাতার উপরে হেডিংসটা দাও। ওকে, সবাই একটু খাতার উপরে হেডিংসটা দাও। সমমানের দুইটি ভেক্টরের জন্য আমরা এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো হচ্ছে সমমানের দুটি ভেক্টরের জন্য। তাহলে সমমানের দুটি ভেক্টর বলতে যেটা বুঝাচ্ছি, ধর আমার কাছে একটা ভেক্টর রাশি আছে, আমার কাছে আরও একটা ভেক্টর রাশি আছে। এখন দুটা ভেক্টর রাশির মানই সেম। ধরো এই ভেক্টরের মান পি, তাহলে এই ভেক্টরের মানও পি। এই ভেক্টরের মান 10, এই ভেক্টরের মানও 10, এবং তাদের মধ্যবর্তী কোণ বিভিন্ন রকম হতে পারে, তাদের মধ্যবর্তী কোণ বিভিন্নভাবে হতে পারে। তাদের মধ্যবর্তী কোণকে আমি আপাতত আলফা বললাম। তাহলে এই ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ আছে, এই ক্ষেত্রে কিছু সুবিধা আছে, আমরা সেটা দেখাচ্ছি। যদি কখনো দেখো তুমি দুটো ভেক্টরের মান সেম, আসলে যদি কখনো দেখো দুটো ভেক্টরের মান সেম, তাহলে বেশ কিছু অ্যাডভান্টেজ এখানে পাওয়া যায়। কি পাওয়া যায়? এমসিকিউর ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি পাওয়া যায়, ভালো করে খেয়াল করো। যদি দুটো ভেক্টরের মান সেম হয়ে যায় এবং তাদের মধ্যবর্তী কোণগুলো যদি খুব একটু স্পেশাল হয়, তাহলে আমরা এই কথাগুলো বলতে পারি। যেমন ধরো দুটো ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ মনে করো 180 ডিগ্রি, অথবা তাদের মধ্যবর্তী কোণ মনে করো 90 ডিগ্রি, অথবা তাদের মধ্যবর্তী কোণ মনে করো 60 ডিগ্রি, অথবা তাদের মধ্যবর্তী কোণ মনে করো 30 ডিগ্রি, অথবা তাদের মধ্যবর্তী কোণ মনে করো 0 ডিগ্রি। এই কোণগুলো খুবই স্পেশাল। অন্যান্য কোণ যদি থাকে, তোমাকে সামান্তরিকের মেইন সূত্র দিয়ে বের করে নিতে হবে। সামান্তরিকের মেইন সূত্রটা আমাদেরকে বলে দুটো ভেক্টরের যোগফল সমান, দুটো ভেক্টরের যোগফল বা লব্ধি হবে, প্রথমে একটা রুট ওভার দিয়ে দিব, তারপরে একটা ভেক্টরের স্কয়ার আরেকটা ভেক্টরের স্কয়ার 2 ইন্টু তাদের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস। এটা হচ্ছে সামান্তরিকের মেইন সূত্রটা। যদি আমাকে এই কোণগুলো দেওয়া না থাকে, অন্য কোনো কোণের কথা বলে, আমরা এই মেইন সূত্র দিয়ে বের করে নিব যে কত আসছে। আর যদি আমাকে এই কোণগুলো দেওয়া থাকে, এই কোণগুলো খুবই স্পেশাল, 180, 90 ও এখানে 120 পড়ে নাই, দুঃখিত, 120ও এন্ট্রি করে নাও। 180, 120, 90, 60, ওকে। এই কোণগুলো খুব স্পেশাল, 30টা না, 30টা বাদে, একটু টিক করে নাও। ওকে, এই কোণগুলো খুবই স্পেশাল, ভালো করে খেয়াল করো। 180, 120, 90, 60, 0, অর্থাৎ তোমরা এখানে 60-এর গুণিতক চিন্তা করতে পারো। 60, 0 থেকে শুরু করো, 0, 60, 120, 180, 60-এর গুণিতক 0, 60, 120, 180, 90টা একটু এক্সট্রা। ওকে, এখন ভালো করে খেয়াল করে একটু দেখো, আমরা এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে খুবই স্পেশাল, এদের জন্য আমরা একটু স্পেশালভাবে দেখাবো। যদি তোমার দুটো ভেক্টর সেম হয়ে যায় এবং মধ্যবর্তী কোণ যদি এটা হয়, তাহলে তাদের লব্ধি আমরা খুব সহজে বের করে ফেলতে পারি, এবং এমসিকিউতে এগুলো বেশি আসে। 180 হলে ভালো করে খেয়াল করো, দুটা সেম ভেক্টর বিপরীত দিকে আছে, 180 মানে বিপরীত দিকে। দুটা সেম ভেক্টর বিপরীত দিকে থাকলে তাদের লব্ধির মানটা, দুটো সেম ভেক্টর বিপরীত দিকে থাকলে তাদের লব্ধির মানটা হবে কত? দুটা সেম ভেক্টর বিপরীত দিকে থাকলে একটা ভেক্টর আরেকটা ভেক্টরকে ক্যান্সেল করে দিবে, ক্যান্সেল করে দিলে তাদের লব্ধির মানটা হবে 0। এরপর যদি দুটা সেম ভেক্টর 120-এ থাকে, তাহলে তাদের ক্ষেত্রে লব্ধির মানটা হবে ওই ভেক্টরটাই। দুটা সেম ভেক্টর যদি 90-তে থাকে, তাদের লব্ধির মান হবে √2 ইন্টু ওই ভেক্টরটা। দুটা সেম ভেক্টর যদি 60-তে থাকে, তাদের লব্ধির মান হবে √3 ইন্টু ওই ভেক্টর। দুটা সেম ভেক্টর যদি আমাদের 0 ডিগ্রিতে থাকে, তাদের লব্ধি হবে √4 ইন্টু ওই ভেক্টর। সিরিয়ালি আছে, তুমি দেখতে চাইলে একেবারে সিরিয়ালি আছে। সিরিয়ালি কোন জিনিসটা আছে ভালো করে খেয়াল করো। 0 থেকে শুরু করে 4 পর্যন্ত সবগুলা সিরিয়ালি লিখে গেলাম, 0, 1, 2, 3, 4, তারপর রুট করে দিলাম। তারপরে রুট করে দেওয়ার পরে যেই ভেক্টরটা আছে সেই সেম একটা ভেক্টর গুণ করে দিলাম। দিন শেষে কি দাঁড়ালো? √0 মানে 0, √1 মানে আসলে ওই ভেক্টরটাই, আর √4 মানে আসলে 2। তার মানে আমরা বলতে পারি দুটা ভেক্টর যদি বিপরীত দিকে থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 180 হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের লব্ধি হচ্ছে 0। দুটা সেম ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে থাকে, তাহলে তাদের লব্ধি হচ্ছে ওই ভেক্টরটাই। দুটা সেম ভেক্টর যদি 90-তে থাকে, তাহলে তাদের লব্ধি হচ্ছে √2 ইন্টু পি। দুটা সেম ভেক্টর যদি 60 ডিগ্রিতে থাকে, তাদের লব্ধি হচ্ছে √3 ইন্টু পি। দুটা সেম ভেক্টর যদি 0 ডিগ্রিতে থাকে, তাদের লব্ধি হচ্ছে
2p, অর্থাৎ দুটো সেম ভেক্টর একই দিকে আছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে দুটো ভেক্টরকে যোগ করে ফেলবো। দুটো ভেক্টর সেম হওয়ার কারণে p যোগ p 2p, আর দুটো ভেক্টর অপোজিট দিকে আছে সেম ভেক্টর, তাহলে আসলে একটাকে ক্যান্সেল করে দেবে, কিছুই থাকবে না। দুটো সেম ভেক্টর যদি 90-তে থাকে, একটু আগেই বলেছি √2 গুণ হয়, √2 গুণ। এখন তুমি 90-র পাশাপাশি আরও দুটো জিনিস শিখবে, 120 এবং 60। দুটো সেম ভেক্টর যদি 120-এ থাকে তাহলে তাদের লব্ধিও ওই ভেক্টরটাই, এটা খুবই মজার। দুটো ভেক্টরকে যোগ করার পর ওইটাই পাবো যখন তারা 120 ডিগ্রি কোণে থাকবে, আর দুটো ভেক্টরকে যোগ করার পর √3 ইন্টু ওই ভেক্টরটা পাবো যখন তারা 60-তে থাকবে। এখানে 120টা একটু বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা একটু বেশি আসে, কেননা দুটো সেম ভেক্টরকে যোগ করার পর ওই ভেক্টরটাই পাওয়া যাবে, তাদের লব্ধি ওই ভেক্টরটাই হবে যখন তারা 120-এ থাকবে। এই ব্যাপারটা একটু তুলে নাও, পরীক্ষায় কিন্তু এমসিকিউতে এই ব্যাপারগুলো অনেক বেশি কাজে আসে। বোঝা গেল? ওকে, ঠিক আছে। সো আমরা যদি তোমাকে এখন বলি যে ধরো আমি তোমাকে বলছি, তোমার কাছে এটা খুবই মজার যে কখন 5 যোগ 5 হবে, বলো তো 5 যোগ 5 সমান কখন 5 হবে? আসলে এটা দেখতে খুবই অদ্ভুত লাগে, 5 যোগ 5 সমান 5, আসলে এটা হওয়া সম্ভব। কীভাবে হওয়া সম্ভব? যদি 5গুলো এখানে ভেক্টর বোঝাই, ধরো একটা ভেক্টর আছে, এই ভেক্টরের মান হচ্ছে 5, আর একটা ভেক্টর আছে 120 ডিগ্রি কোণে, এই ভেক্টরের মানও হচ্ছে 5। তাহলে তাদেরকে যখন আমরা যোগ করব, তাদের যোগফল বা লব্ধিও আসলে 5ই হবে যদি তারা 120 ডিগ্রি কোণে কাজ করে। তার মানে দুটো সেম জিনিসকে যোগ করার পর ওই জিনিসটাই পাওয়া যাবে যদি তারা 120 ডিগ্রি কোণে থাকে। বোঝা গেল? আচ্ছা, এটা তোমার সামান্তরিক সূত্র থেকে এসেছে, সামান্তরিক সূত্র। বোঝা গেল? ঠিক আছে, ওকে, ভালো। এবার আসো, যদি এটুকু পর্যন্ত হয় তাহলে আমরা চলো কিছু কেস দেখে আসি। আচ্ছা, গত ক্লাসে তোমাদেরকে লব্ধির কিছু স্পেশাল কেসও দেখিয়েছিলাম। এই যেখানে আছে পিথাগোরিয়ান ত্রয়ীগুলো, আমরা একটু করে দেখি। পিথাগোরিয়ান ত্রয়ী যে ব্যাপারটা বলছিলাম যে 1 1 √2 1 √3 2 3 4 5 6 8 10 5 12 13 8 15 17, এই নাম্বারগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে আমাদের পিথাগোরিয়ান ত্রয়ী। ওকে, ভালো কথা। আর একটু আগে যেটা বলছিলাম সমমানের ভেক্টর, সেটা দেখে একটু মনে আছে কিনা এই কথাটাই বলছিলাম। যদি দুটো ভেক্টর দুটো সেম ভেক্টর যদি 180 ডিগ্রি কোণে থাকে তাদের লব্ধি 0। দুটো সেম ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে থাকে তাদের লব্ধি ওই ভেক্টরটাই। দুটো সেম ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে থাকে তাদের লব্ধি √2 ইন্টু ওই ভেক্টরটা। দুটো সেম ভেক্টর যদি 60 ডিগ্রি কোণে থাকে তাদের লব্ধি হচ্ছে √3 ইন্টু ওই ভেক্টরটা। দুটো সেম ভেক্টর যদি 0 ডিগ্রি কোণে থাকে তাদের লব্ধি হচ্ছে 2p। এই বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, তো রিভিশনটা আমরা মোটামুটি দেখলাম, গত পর্বের রিভিশনগুলো আমরা একটু দেখলাম, বা কিছু নতুন পড়াও আমরা দেখলাম। সো আমরা এবার আজকের ক্লাসের কিছু জিনিস দেখব। ওকে, ভালো করে খেয়াল করো। বলা হচ্ছে লব্ধি থেকে বাহুর মান নির্ণয়। তার মানে এতক্ষণ ধরে আমরা যে কাজটা করছিলাম, তোমাকে দুটো ভেক্টর দেওয়া থাকবে বা দুটো বাহু দেওয়া থাকবে, সেখান থেকে তুমি লব্ধি বের করেছো। অর্থাৎ পি এবং কিউ তোমাকে দেওয়া আছে, পি এবং কিউ এর লব্ধি আর তুমি বের করেছো। এখন উল্টা কাজটা করতে হবে, তোমাকে লব্ধি দেওয়া থাকবে বা লব্ধির হিন্টস দেওয়া থাকবে, তোমাকে ভেক্টরগুলো বের করতে হবে। তো সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় লব্ধির সর্বোচ্চ মান এবং লব্ধির সর্বনিম্ন মানটা দেওয়া থাকে এবং বাহুটা বের করতে হয়। তাহলে আমি একটু তোমাকে প্রশ্নের ফরম্যাটটা বলে দিচ্ছি, খেয়াল করো। লব্ধির সর্বোচ্চ মান দেওয়া আছে, মনে করো লব্ধির সর্বোচ্চ মান। লব্ধির সর্বোচ্চ মান, বলো তো লব্ধির সর্বোচ্চ মানটা কি? লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স সমান পি প্লাস কিউ। বলো তো লব্ধির সর্বনিম্ন মান কি? লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে বড় ভেক্টর থেকে ছোট ভেক্টরটা বিয়োগ করা। লব্ধির সর্বনিম্ন মান বড় ভেক্টর থেকে ছোট ভেক্টর বিয়োগ করা, আর মিনিমাম পি মাইনাস কিউ। এবার আমরা যদি দুটাকে যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো। আমরা দুটাকে যোগ করলে আমরা পাচ্ছি 2p, আর কিউ কিউ চলে যাবে, আর এই পাশে আমরা পাচ্ছি আর ম্যাক্স প্লাস আর মিনিমাম, আমরা এটা পাচ্ছি। ওকে, p সমান, তাহলে আমরা এখানে পাচ্ছি আর ম্যাক্স প্লাস আর মিনিমাম ডিভাইডেড বাই 2। তাহলে
ধরো আমি খুবই সিম্পল ব্যাপার যে দুটো ভেক্টরের সর্বোচ্চ মান হচ্ছে তাদের যোগফল আর দুটো ভেক্টর সর্বনিম্ন মান হচ্ছে তাদের বিয়োগফল। আমরা যদি এখন তাদেরকে যোগ করে দিই তাহলে প্লাস কিউ এবং মাইনাস কিউ চলে যাবে, থাকবে আর ম্যাক্স, এবং এই যে প্লাস কিউ এবং মাইনাস কিউ চলে যাবে, থাকবে 2p, আর এই পাশে থাকবে আর ম্যাক্স প্লাস আর মিনিমাম। তাহলে আমি যদি 2টা নিচে পাঠাই দিই তাহলে p সমান আর ম্যাক্স প্লাস আর মিনিমাম ডিভাইডেড বাই 2। সো এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর আমরা পেয়ে গেলাম। তাহলে কখনো যদি তোমাকে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দেওয়া থাকে তাহলে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যোগফল ডিভাইডেড বাই 2 দিলে একটা ভেক্টর পাওয়া যাবে। আরেকটা ভেক্টর আমরা বিয়োগ করে দিলেই পাবো। সেখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা আরেকটা ভেক্টর পাচ্ছি, কিউ সমান আর ম্যাক্স মাইনাস আর মিনিমাম ডিভাইডেড বাই 2। আমরা আরও একটা ভেক্টর পাচ্ছি এখানে, দেখো এই সেটা হচ্ছে আমাদের আরও একটা ভেক্টর। বোঝা গেল? ওকে, সবাই একটু তুলে নাও। তাহলে এভাবে করে আমরা লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান থেকে দুটো ভেক্টর খুব সহজে বের করতে পারি। লিখে নাও একটু সবাই। লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দেওয়া থাকলে আমরা দুটো ভেক্টরের মান সহজে বের করতে পারি। বোঝা গেল? ওকে, ঠিক আছে। সো চলো এবার আমরা একটু প্র্যাকটিস করে আসি। এটার উপর কিছু প্রশ্ন আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, আমরা একটু সেটা দেখে আসি। চলো, এই যে ধরো এই একটা প্রশ্ন যেটা চুয়েট 15-16 সালে এসেছে, চুয়েট ভর্তি পরীক্ষাতে, চুয়েট 15-16, রাজশাহী ইউনিভার্সিটি 16-17, কুয়েট 15-16, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 সালে এই প্রশ্নটা এসেছে। কি বলা হচ্ছে দেখো, দুটি ভেক্টর রাশির বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধিদ্বয় যথাক্রমে 28 এবং 4। তাহলে আমাকে বৃহত্তম লব্ধি আর ম্যাক্স দেওয়া আছে 28, ক্ষুদ্রতম লব্ধি আর মিনিমাম দেওয়া আছে 4। এরপর আমাকে প্রশ্ন করেছে, এইটুকু পর্যন্ত আমি লিখে নিলাম। এরপর আমাকে প্রশ্ন করেছে ভেক্টর দুটো যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে অর্থাৎ পি এবং কিউ, তবে তাদের লব্ধির মানটা কত। তাহলে আমি প্রথমে আগে পি এবং কিউ বের করি। এখান থেকে তোমরা একটু পি এবং কিউ বের করো, তো এখান থেকে একটু পি এবং কিউ বের করো দ্রুত। ওকে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। সো যেটা বলছিলাম এই অঙ্কটা করো। তাহলে আমাদেরকে বলা আছে লব্ধির সর্বোচ্চ মান আর লব্ধির সর্বনিম্ন মান। আর কী বের করতে বলেছে আমাদেরকে? বলেছে যখন দুটো ভেক্টর, তার মানে দুটো ভেক্টর বলতে দেখো ভালো করে, আমার কাছে দুটো ভেক্টর রাশি আছে, একটা পি একটা কিউ। তো এই পি এবং কিউ এর সর্বোচ্চ লব্ধি হতে পারে 28, সর্বনিম্ন লব্ধি হতে পারে 4।
এখন আমাকে বের করতে হবে তারা যখন পরস্পর 90 ডিগ্রিতে থাকে তখন তাদের লব্ধি কত। এখন আমরা সবাই জানি লব্ধি সর্বোচ্চ হয় 0 ডিগ্রিতে আর লব্ধি সর্বনিম্ন হয় 180 ডিগ্রিতে। তার মানে যখন তারা 0 ডিগ্রিতে থাকে তখন তাদের লব্ধি 28, আর যখন তারা যখন তারা 180তে থাকে তখন তাদের লব্ধি হচ্ছে 4। এখন বের করতে হবে তারা যখন 90তে থাকে তখন তাদের লব্ধি কত। সেজন্য আমাকে আগে ভেক্টর দুটো বের করে নিতে হবে, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর। পি ভেক্টর হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যোগফল ডিভাইডেড বাই 2, আর কিউ ভেক্টর হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ডিভাইডেড বাই 2। সূত্রগুলো আগে লিখে ফেললাম, লেখার পর এবার মানগুলো বসাও। 28 আর 4কে যোগ করলে 32, 32কে 2 দ্বারা ভাগ করলে 16, 28 থেকে 4 বিয়োগ করলে 24, 24কে 2 দ্বারা ভাগ করলে 12। তাহলে একটা 16 একটা 12, একটা ভেক্টর 16 একটা ভেক্টর 12। এখন আমাকে বলেছে যখন তারা 90 ডিগ্রিতে থাকে তখন তাদের লব্ধি কত। সো আর লব্ধি হবে, আমরা জানি 90 ডিগ্রিতে থাকলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এখানে একটা হচ্ছে 16 স্কোয়ার আর একটা হচ্ছে 12 স্কোয়ার। তাহলে আমরা জানি 16 এবং 12কে যদি রুট করি 20 আসবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 20 ইউনিট। আমাদের এটার অ্যান্সার কত হবে, 20 হবে। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। চলো এরপরের ম্যাথে যাই। ওকে, এরপর বলা হচ্ছে যে ভালো করে খেয়াল করো, হ্যাঁ এটা না, এটা দেখো, খুবই চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। কি বলা হচ্ছে এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো, খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই চমৎকার একটা প্রশ্ন। ওকে, ঠিক আছে। বলা হচ্ছে 3p এবং 2p মানের বল দুটির লব্ধির মান r। তাহলে একটা 3p আর একটা 2p দুটা বলের লব্ধির মান হচ্ছে r। যদি প্রথম বলের পরিমাণ দ্বিগুণ করা হয়, তার মানে যেটা 3p আছে আমরা এখানে দেখাচ্ছি, ধর একটা বল আছে সেটার মান 3p আর একটা বল আছে সেটার মান হচ্ছে 2p, এবং তাদের যে লব্ধি সেটার মান বলা আছে আর, তাদের যে লব্ধির মানটা বলা আছে আর। এখন বলা হচ্ছে যদি প্রথম বলটাকে দ্বিগুণ করা হয়, তার মানে আমরা এবার এই 3p বলটাকে আমরা 6p করে ফেলবো, তবে লব্ধির মানও দ্বিগুণ হয়। যদি এটাকে 6p করে ফেলি তাহলে লব্ধির মানটাও ডাবল হয়ে যায়, 2r হয়ে যায়। আমরা যখন এটাকে 6p করে ফেলবো তখন হচ্ছে লব্ধির মানটা কত হয়ে যাচ্ছে, লব্ধির মানটা ডাবল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দিকের ব্যাপারে কিছু বলে নাই, তার মানে হয়তো দিকটা সেম থাকবে, জাস্ট এটা 2r হবে, এটা 6p হবে, আর এটা আগের মতো 2p থাকবে। ওকে, আচ্ছা, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ 2p এবং 3p এই দুটা বলের মধ্যবর্তী কোণ কত। হয়তো আমরা বলকে যখন দ্বিগুণ করব তখনও কিন্তু আমাদের কি থাকবে, কোণটা সেম থাকবে। এই কোণটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমি আবার বলছি, প্রথমে আমার বল ছিল 3p এবং 2p, তাদের লব্ধি ছিল r। পরবর্তীতে আমার বল হলো 6p এবং 2p, এবার আমার লব্ধি হলো 2r। এখান থেকে আমাকে কোণ আলফা বের করতে হবে। আমরা ব্যাপারটা এইভাবে চিন্তা করতে পারি, প্রথমে আমরা প্রথম কেস যখন বল 3p ছিল এবং লব্ধি r ছিল, এটা নিয়ে একটা সূত্র লিখে ফেলতে পারি। সূত্রটা কেমন দাঁড়ায়, সূত্রটা দাঁড়াবে r স্কয়ার সমান 3p স্কয়ার 2p স্কয়ার তাদের দ্বিগুণের সাথে মধ্যবর্তী কোণ cos আলফা। স্বাভাবিকভাবে এটা কি, এটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। আমরা এখানে রুট ওভার দিলাম না কেন, কারণ আমরা এই পাশে আর স্কোয়ার ব্যবহার করেছি সেই জন্য। তাহলে আমরা এখানে পাচ্ছি 3k স্কোয়ার করলে 9p স্কোয়ার, 2k স্কোয়ার করলে 4, আমরা একেবারেই লিখে ফেলি, এখানে 9 আর এখানে 4, তাহলে 13p স্কোয়ার। আবার এখানে আমরা পাচ্ছি আমাদের 2 2 4, 3 4 12, 12p স্কোয়ার cos আলফা, আর এখানে আমরা পাচ্ছি আর স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। এবার আমরা যখন বলের মান 6p করেছি, লব্ধি 2r হয়েছে, এখানেও কিন্তু আমরা একটা সমীকরণ পাবো অনুরূপভাবে। সো আমরা ওই সমীকরণটাও একটু লিখবো এখানে, আমার এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি। তাহলে আমাদের লব্ধি 2r হয়েছে, তাকে স্কোয়ার করেছি। একটা বলের মান 6p হয়েছে, তাকে স্কোয়ার করেছি। আর একটা বলের মান 2p হয়েছে, তাকে স্কোয়ার করেছি। আর একটা বলের মান 2 × 2p × 6p cos তাদের মধ্যবর্তী কোণ আলফা। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4r স্কয়ার, এটা হচ্ছে 36p স্কয়ার, এটা হচ্ছে 4p স্কয়ার, এটা হচ্ছে এখানে আমরা পাচ্ছি 4 4 24p স্কয়ার cos আলফা।
ঠিক আছে, ওকে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো আমার কাছে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। সো আমাদের কাছে 2টা সমীকরণ অলরেডি অ্যাভেলেবল। আমরা এটাকে আরেকটু ছোট করে ফেলি। 36 এবং 4কে যদি আমরা 1 করে ফেলি তাহলে আমরা 40 পাচ্ছি। 40 পি স্কোয়ার, এখানে 4r স্কোয়ার এসেছে, আর এখানে 24 পি স্কোয়ার এসেছে। আমরা আরও একটা কাজ করি, আমাদের আগের সমীকরণটাতে আছে আর স্কোয়ার, এক পাশে আর স্কোয়ার আছে। আমাদের আরেকটা সমীকরণ এক পাশে 4r স্কোয়ার আছে। চলো আমরা একটা কাজ করি, আমরা আমাদের পুরো সমীকরণটাকে 4 দ্বারা ভাগ করে ফেলি। 4 দ্বারা ভাগ করে ফেললে এটাও 4 দ্বারা ভাগ হবে, এটাও 4 দ্বারা ভাগ হবে, এটাও 4 দ্বারা ভাগ হবে। তাহলে কি আসে? এখানে আসে আর স্কোয়ার, এখানে আসে 10 পি স্কোয়ার, এখানে আসে 6 পি স্কোয়ার কস আলফা। এতে করে আমার লাভ হলো, এটাকে যদি আমি 2 নাম্বার সমীকরণ বলি, এতে করে আমার লাভ হলো আমাদের আগের সমীকরণটাতেও ছিল আর স্কোয়ার, পরের সমীকরণটাতেও আছে আর স্কোয়ার। তাহলে আমাদের বামপক্ষ দুটা সেম, বামপক্ষ দুটা সেম হলে ডানপক্ষ দুটাকেও সেম লেখা যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি 13 পি স্কোয়ার প্লাস 12 পি স্কোয়ার কস আলফা, আর এখানে আমি লিখতে পারি 10 পি স্কোয়ার প্লাস 6 পি স্কোয়ার কস আলফা, দুটা সমান। কথা বোঝা গেল? তাহলে চলো আমরা সেই কাজটা করি। একটা সমীকরণ থেকে পাচ্ছি 13 পি স্কোয়ার প্লাস হচ্ছে 12 পি স্কোয়ার কস আলফা, আর একটা সমীকরণ থেকে পাচ্ছি 10 পি স্কোয়ার প্লাস 6 পি স্কোয়ার কস আলফা। এখন আমাকে যে কাজটা করতে হবে, আলফাটা বের করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি সবাইকে এক পাশে নিয়ে আলফাদেরকে এক পাশে রাখি। এই কাজটা করতে গিয়ে আমি প্রথমে পিগুলোকে ও পাশে পাঠিয়ে দিলাম, আর কস আলফাগুলোকে এক পাশে নিয়ে আসলাম। তাহলে আমি 12 পি স্কোয়ার কস আলফা, 6 পি স্কোয়ার কস আলফা, 6 পি স্কোয়ার কস আলফাকে এই পাশে নিয়ে আসলে 6 পি স্কোয়ার কস আলফা অবশিষ্ট থাকে, আর 13 পি স্কোয়ারকে ও পাশে নিয়ে গেলে -3 পি স্কোয়ার থাকে। এবার আমি শুধু কস আলফাকে রেখে দিব, বাকিদেরকেও পাশে ভাগ করে দিব। তাহলে আমার দিন শেষে থাকছে -12। কস কত ডিগ্রির মান -12? 120 ডিগ্রির মান -12। তাহলে আমরা আমাদের আলফা পেয়ে গেলাম, আমাদের অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি ছিল। এভাবে করে তুমি দুইটা ভিন্ন ভিন্ন লাইন থেকে বা দুটা ভিন্ন ভিন্ন ইনফরমেশন থেকে তুমি কিন্তু কোণের মানটা বের করে ফেলতে পারবে। বোঝা গেল? ওকে, সো এই হচ্ছে আমাদের এই চমৎকার ম্যাথের চমৎকার সলিউশন। বোঝা গেল? ঠিক আছে, এবার আসো আরেকটা ম্যাথ আমরা আচ্ছা আমাদের আজকে আর ম্যাথ নাই, মোটামুটি সবগুলো করেছি। আপেক্ষিক বেগ একটা নতুন টপিক আছে, এটা হয়তো আজকে শুরু করব না, এটা আমরা লেকচার 10 আগামী ক্লাসে শুরু করব। সো মোটামুটি আমরা এইটুকু ম্যাথগুলো দেখলাম, সো পরীক্ষায় এইগুলো আসতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করি আমরা। ওকে, আল্লাহ হাফেজ।